তো এভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হয়েছে। এটা ফর্ম না জমি দলিল বোঝা মুশকিল, প্রায় 12 পাতা ফর্ম। মানে আমি আমার জীবনে প্রথম দেখলাম যে কোনো প্রকল্পের ফর্ম এত বড়। তো ফর্মটা খুবই ক্রিটিক্যাল এবং প্রায় অনেক ডিটেলস চেয়েছে। তো আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে জমা দিবেন। ভিডিওটা খুব আস্তে আস্তে দেখুন, ভিডিওতে দেখুন, কারণ তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে। আপনারা এই ফর্মটা প্র্যাকটিক্যাল ভার্সন দেখতে চান, মানে প্র্যাকটিক্যাল মানে কি পুরো হাতে লেগে ফর্মটা ফিল আপ করবো, কালকে একটা ভিডিও আসবে। তো আমার পেজটা ফলো করে রাখুন, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আর পারলে ভিডিওটা শেয়ার করে দিন। তো আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন মোবাইলের মাধ্যমে। তো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হয়ে গেছে, আমরা সকলে জানি। এবং এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন অনেকে মনে অনেক প্রশ্ন, যে এত বড় ফর্ম, প্রায় 12 পাতার ফর্ম, এটা কি ফর্ম নাকি জমির দলিল বোঝা মুশকিল। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো খুব সহজেই। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, খুব ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ফিল আপ করবো, কোথায় জমা করবেন, কবে থেকে অনলাইন চালু হবে, সব কিছু বলে দেবো। ভিডিওটা পুরো দেখুন, লাইক ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে একটা করে কমেন্টে জানান কেমন লাগলো, ঠিক আছে? তো এই হচ্ছে ফর্ম, অনলাইনে বেরিয়েছে, অফলাইনে বেরিয়েছে, এখনও অনলাইন চালু হয়নি। তো এটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ লেখা আছে অপরে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। মানে এটা আপনার পুরো পরিবারের তথ্য সংগ্রহ করবে, শুধু আপনার নয়। আপনি অ্যাপ্লাই করছে বলে শুধু আপনার তথ্য নেবে সেটা নয়, পুরো পরিবারের তথ্য নেবে। তো এটা ভাই নতুন সিস্টেম, বুঝতে পারছি না, কোনো প্রকল্প এমন ফর্ম দেখিনি, প্রথম দেখছি এরকম ফর্ম। তারপর দেখছি কি লেখা আছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশ বলে রয়েছে। মানে বলেছে যে সবাই এক টিক চিহ্ন দিতে হবে, যেগুলো অপশানগুলো ঠিক মনে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা এবার। প্রথমে লেখা আছে যে পরিবারের পরিচয়, হ্যাঁ, পরিবারের প্রধানের নেম, পুরো নাম লিখতে বলেছে। মানে আপনি যদি বিবাহিত হন তো আপনার স্বামীর নাম লিখবেন, আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বাবার নাম লিখবেন, ঠিক আছে? মানে পরিবারের যে হেড আছে তার নামটা লিখবেন আধার কার্ড অনুযায়ী। তারপরে জন্ম তারিখ, দিন মাস বছর সেভাবে লিখবেন। তারপর লেখা আছে পরিবার প্রধানের লিঙ্গ কী, সে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, মানে মহিলা হতে পারে। তাই পুরুষ মহিলা যেটা হবে সেটা লিখবেন। তারপর লেখা আছে পরিবারের প্রধানের আধার নাম্বার, মানে পরিবার প্রধান আধার নাম্বারটা লিখবেন। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এটা লেখা দরকার নেই, যদি থাকে লেখা আছে, মানে এটা আবশ্যিক নয়, সেটা লেখা দরকার নেই। তাহলে লেখা আছে পরিবারের সদস্য সংখ্যা কতগুলো, 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, শুধু সংখ্যাই লিখবেন, কথা লিখতে মানা করেছে। তারপর ঠিকানা, মানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখবেন, গ্রাম, পোস্ট, জেলা, থানা, ঠিক আছে, স্থায়ী ঠিকানা। তারপর যোগাযোগ নাম্বার দেবেন পরিবার প্রধানের, ঠিক আছে? বিশেষ করে পরিবারের প্রধানের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দেবেন। তারপর লেখা আছে যে আপনার সদস্যের সংখ্যাগুলো সব লিখতে হবে। দেখতে পাচ্ছেন যে 5টা ঘর আছে, সদস্য সংখ্যা 5, মানে সদস্য 5টা পর্যন্ত লেখা যাবে। আর বাড়িতে আরও বেশি থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে, সেক্ষেত্রে এখন কিছু বলেনি। তাই আপনার বাড়িতে যদি 2টো বা 3টে সদস্য হন তো খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন এই ঘরগুলোতে, বলে দিচ্ছি। তো ব্যাপারটাকে বলে দিই, পরিবার কাকে বলছে সেটা বলে দিচ্ছি। পরিবার বলছে একদম নিচে লেখা আছে, পরিবার বলতে বোঝাচ্ছে যে পরিবার বলতে এমন একদলীয় ব্যক্তি বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, ঠিক আছে? ধরুন আপনার বিবাহিত, শ্বশুর শাশুড়ি আলাদা থাকে, আপনি আলাদা থাকেন, আপনার স্বামী আর আপনি। এক্ষেত্রে কিন্তু আপনি আর আপনার স্বামী দুটোই হচ্ছে পরিবারের দুজন, ঠিক আছে? আপনার স্বামী আর স্ত্রীর দুজন পরিবার, শ্বশুর শাশুড়ি কিন্তু আপনার পরিবারের হিস্সা হবে না। সেক্ষেত্রে আপনি দুজনের নাম লিখবেন। তা পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আরেকবার, প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই পর্যন্ত হয়েছিল। তারপর এখানে লিখবেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার সব লিখতে হবে এগুলো, ঠিক আছে? সদস্য নম্বর 1, মানে আপনার পরিবারে 3জন সদস্য, আপনার পরিবারের প্রধান তো আপনার স্বামী হচ্ছে, সেক্ষেত্রে সদস্য নম্বর 1 আপনার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, স্ত্রী, সদস্য সংখ্যা মানে কি আপনার যদি বাচ্চা থাকে, ছেলে থাকে ছেলে, মেয়ে থাকলে মেয়ে, ঠিক আছে? আর অবিবাহিত হলে কী হবে, আপনার নাম লিখবেন, আপনার ভাইয়ের নাম, আপনার দাদা থাকলে দাদার নাম, আপনার মায়ের নাম, এভাবেই। তারপর নিচে দেওয়া আছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে? জানি না কেন সকলে চেয়েছে, তবু লিখতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে অবশ্যই। তারপরে লেখা আছে যে হেড অফ দ্য ফ্যামিলি ব্যাংক নেম, অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড, ঠিক আছে? তারপরে আপনার আইএফএসসি ব্যাংক নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড লিখতে হবে। তারপর সদস্য নম্বর 2 লিখতে হবে, এভাবে চলবে একই সব। তারপর দিয়েছে এপিক নাম্বার এবং ভোটার তালিকায় অংশ নাম্বার সহ। তারপরে আপনার হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, মানে ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে সেটাকে বলে এপিক নাম্বার, সেটা লিখবেন।
বিধানসভা ক্ষেত্র ও অংশ, মানে বিধানসভা ক্ষেত্র আমাদের যেমন 291, আপনাদের 290 হতে পারে, যা যেমন হতে পারে, ঠিক আছে, সেটা লিখবেন এবং এপিক নাম্বারটা লিখবেন ওপরে। আপনার সদস্য নম্বর 1 আছে, 2 আছে, সবেই লিখবেন ঠিকঠাক মতো। তাহলে হচ্ছে বিভাগ, অসংরক্ষিত, মানে এগুলো হচ্ছে জাতি, মানে SC ST OBC বা কী, এগুলো লিখতে হবে। যেটা ঠিক মনে হচ্ছে ঠিক চিহ্ন দেবেন, যেটা যার অপশান থাকবে। তাহলে লেখা আছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? সকলে আছে প্রায়, তা হ্যাঁ লিখবেন, আর না থাকলে না লিখবেন। যদি হয় তবে কার্ডের ধরন কী কার্ড আছে, AAY, BHH, SPHH না আর KXY, যার যেমন সেটা সে টিক চিহ্ন করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, ঠিক আছে, লেখা আছে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না লিখবেন। বাড়ির ধরন কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, তাহলে যদি থাকে তা হ্যাঁ লিখবেন, না থাকে না লিখবেন। পরিবারের জমির মালিকানা, যদি জমি থাকে পরিবারে তাহলে হ্যাঁ লিখবেন। আর লেখা আছে যে সেখানে আপনার মিউটেশন কপি লাগবে, মানে রেকর্ডের কাগজটা লাগবে। পরিবারের সকল সদস্যের মোট জমির সংখ্যা কত, মানে পরিমাণ কত, পরিবারের সবারই মিলে জমির পরিমাণ লিখতে হবে শতক হিসাবে, খুবই ক্রিটিক্যাল করেছে এগুলো। তাহলে লেখা আছে যানবাহন, আপনি কি পরিবারের কোনো 4 চাকা গাড়ি আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ লিখবেন। তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, গাড়ি কতগুলো আছে সেগুলো লাগবে, সংখ্যা গাড়ির, না থাকলে না লিখে দেবেন, তাহলে আর কিছু করতে হবে না। তাহলে হচ্ছে পারিবারিক ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য বিমা যদি থাকে তা হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। না লিখলে আর কিছু লিখতে হবে না, একদম ফ্রেশ হয়ে থাকবে না লিখলে। যদি না থাকে না, হ্যাঁ গেলে হ্যাঁ। তারপরে কী বলছে, কোনো সদস্য কি আয়কর বা ট্যাক্স দেয়, ট্যাক্স দিলে পরে হ্যাঁ লিখবেন, ট্যাক্স না দিলে না লিখবেন, ঠিক আছে। পরিবারের সদস্যর প্যান কার্ড, সকলের প্যান কার্ড নাম্বার চেয়েছে এখানে, ঠিক আছে, যতগুলো সদস্য আছে 1 2 3 করে প্যান কার্ড লিখতে হবে পরপর, হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে সকলের। তারপর পরিবার কী কাজ করে, কর্মসংস্থান কীরকম, সরকারি কাজ করে, বেসরকারি, না পরিযায়ী শ্রমিক, না বেকার, না অন্যান্য, না কৃষক, যেটা ঠিক মনে হবে সেটা ঠিক চিহ্ন দেবেন। তারপর লেখা আছে সকলেই ক্ষেত্রে লিখতে হবে সদস্য 1 2 3, এভাবে চলবে। তারপর লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কতগুলো, মানে শিক্ষিত আছে অশিক্ষিত আছে, ওপর লেখা আছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, আর অশিক্ষিত মানে যতগুলো আছে দুটি বা একটি যা থাকবে তাই। পরিবার শিক্ষিত অশিক্ষিত, সর্বোচ্চ যোগ্যতা কী সকলের, প্রধান হেড অফ দ্য ফ্যামিলির কী যোগ্যতা, সদস্য নম্বর 1 কী যোগ্যতা, শিক্ষিত না অশিক্ষিত, সবই চেয়েছে। এগুলো কেন চেয়েছে বুঝতে পারছি না, কিন্তু লিখতে হবে বলে যখন লিখতে হবে। তারপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে রয়েছে, যেমন মন্ত্রী হোক, MLA MP, এগুলো বলতে চাইছে। যদি থাকে কেউ তা হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। কোনো সদস্য কি সরকারি চাকরির পেনশনভোগী, মানে কে পেনশন পায়, পেনশন যদি পায় তা হ্যাঁ, আর পেনশন না পেলে না। GST অধীনে আছে কেউ কোনো পরিবারের, থাকলে পরে হ্যাঁ, না থাকলে না। পরিবারের মোট আয় কত, তা আয় লিখতে হবে, পরিবারের মোট আয় লিখতে হবে যত হবে। তারপরে লেখা আছে CA আবেদন যারা করেছে তাদের পক্ষে এটা, তাদের যদি আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ লিখতে হবে, আর যদি আবেদন না করে থাকেন তো প্রযোজ্য নয় লিখে দেবেন, টিক চিহ্ন করে দেবেন। তাহলে লেখা আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা যে কোনো ধরনের মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকলে পরে নাম্বার লিখতে হবে, ID সংখ্যা, তার কিছু হচ্ছে সেগুলো, আর না থাকলে লিখতে হবে না, ফাঁকা থাকবে একদম, ঠিক আছে। তাহলে যদি কারো SIর নাম বাদ যায় তাদের ক্ষেত্রে এটা বলছে, ট্রাইব্যুনালে যদি আপিল করে থাকেন সেক্ষেত্রে লিখতে হবে। যদি আপিল করেছেন তাহলে হ্যাঁ লিখতে হবে, আর যদি আপিল না করেছেন তো না লিখতে হবে। তো যার নাম বাদ গিয়ে তাদের জন্য এটা, আর নাম বাদ না গিয়ে থাকলে না লিখলে হবে, আর কিছু লিখতে হবে না। তাহলে আছে বিদ্যালয়ের অধ্যয়ন ও পরিবারের সকল শিশুর বিবরণ, মানে পরিবারে যদি বাচ্চা থাকে, ধরুন 1টা কারোর বাচ্চা আছে, কারোর 2টো বাচ্চা আছে, সেই বাচ্চার বিবরণ, কোন শ্রেণীতে পড়ে, শিশুর নাম কি, বিদ্যালয়ের নাম কি, কী বিদ্যালয়, প্রাইভেট না সরকারি, সেটাও লিখতে হবে। যতগুলো বাচ্চা আছে সবার লিখতে হবে। তাহলে আছে শিশুর টিকাকরণ হয়েছে, তাহলে 1 দিতে হবে, টিকাকরণ হয়নি তাহলে 2 টিক দিতে হবে। সবাই টিক চিহ্ন করতে হবে, মানে MCQ পরীক্ষার মতো ব্যাপার এটা। থাকলে টিকাকরণ হয়ে থাকলে পরে টিক হ্যাঁ, আর না থাকলে পরে হয়নি। তাহলে আছে আপনার পরিবার কি কোনো সরকারি সুবিধা পায়, মানে প্রকল্পের সুবিধা পায় DBT মাধ্যমে, যদি পায় তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না পায় না, তাহলে কিছু লিখতে হবে না লিখে দিলে হবে, এক কথায় উত্তর হয়ে যাবে একদম। তারপর লেখা আছে, তো এটা লাস্ট পেজ, বলছে যে বাদ দেওয়া হলে কারণ অফিসার, এগুলো সব অফিসার করবে, ঠিক আছে, এগুলো লেখা দরকার নাই এর। এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে, স্বাক্ষর যে অ্যাপ্লাই করবে তার স্বাক্ষর করতে হবে, তাকে মানে সই করতে হবে। এবং এই নিচেরটা শুধুমাত্র সরকারি অফিসারের জন্য ব্যবহার করবে লেখা আছে, তারা ফিল আপ করে আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দেবে। তো এই হচ্ছে ফর্ম। তো এই ফর্মটার আমি একটা ভিডিও ডিটেলস আমি ফিল আপ করে দেখিয়ে দেবো হাতের মাধ্যমে, মানে একদম প্র্যাকটিক্যাল।
আমার পরিবারের। তো যারা ভিডিওটা পুরো দেখলেন তাদের ধন্যবাদ। একটা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, একটা পারলে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।